বন্ধুরা, এখন আমরা আছি পূরবী মেট্রো স্টেশনের নিচে। এই হলো মেট্রো স্টেশন, পূরবী মেট্রো স্টেশন ক্রস করলাম। সামনে 11 বাস স্ট্যান্ড। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদুল ইসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা মিরপুর 11 থেকে আমরা কাজে যাব হলো সাভার পল্লী বিদ্যুৎ যাওয়ার একটা ভিডিও। বন্ধুরা, আমি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে থাকি, আর বিভিন্ন প্রান্ত থেকেই কিছু ভালো ভালো ফুটেজ ভিডিও মোবাইলের মাধ্যমে তুলে ধরি তোমাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ভালো ভালো স্থানগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা, যাতে ভালো ভালো ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো ভিডিওগুলো আমি তোমাদেরকে দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। 11 স্টানের স্বপ্ন সব শপিং মহল। সোজা চলে গেছে পূরবী, আমরা বামে চলে যাব 6 নম্বর চলন্তি গেলাম হয়ে। কবে না নন ফ্রস্ট ওয়ালটন, একটু ছবি আমার একটু ছবি দিস তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ছয় নম্বর চলন্তি গেলা পার হলেই যেতে হাতের বাম ডান সাইডে এই সরকারি কোয়ার্টারগুলো, নতুন বিল্ডিংগুলো করেছে। নতুন কি, তারপরও বছরখানি হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। সরকারি কর্মকর্তারা এখানে বসবাস করে। জননী ড্রাইভিং শিখার গাড়ি প্রশিক্ষণ চলছে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম 6 নম্বর প্রশিক্ষার মোড়। আমরা ডানে কমার্স কলেজ দিয়ে বেরিবান বের হয়ে যাব গোদারাঘাট দিয়ে। সিগনালে পড়ে গেছি। হ্যাঁ, মোটরসাইকেল। তা আমি তো বুঝতে পারিনি যে এত জাম কেন, পরে অনেক বইরা। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা কমার্স কলেজ। এই হলো কমার্স কলেজের ভবন। ওই যে কমার্স কলেজ লেখা আছে গেটে। এই হলো কমার্স কলেজ ভবন। সামনের মোচড় দিয়া বামে চলে গেলে সনি হল, আর ডানে চলে গেলে চিড়িয়াখানা। আমরা সোজা চলে যাব গোদারাঘাট দিয়ে বেরিবাদ হয়ে গাবতলী হয়ে আমরা বের হব সাভার TNT কলোনি। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা গোদারাঘাট বেরিবাদ চলে আসলাম। বন্ধুরা, আমরা বেরিবাদ দিয়ে বামে চলে যাব গাবতলী, আর ডানে চলে গেছে আশুলিয়া যেতে পারবো ডানে, তারপর বিরুলিয়া যেতে পারবো ডানে, টঙ্গী যেতে পারবো ডানে। আমরা বামে চলে যাব গাবতলী রোডে। আমরা বন্ধুরা বর্তমান বেরিবাঁধ আছি। ওই হলো 1 নম্বর তুরাগ নদী। এই হলো 1 নম্বর তুরাগ নদী। হানিফ দিনের বেলা তো ঢাকার ভিতরে ঢোকা নিষেধ, হ্যাঁ, যার কারণে ওই মাজার রোড দিয়া এদিক দিয়ে ঢুকা টাকা খরচ করে ফেলা।
নম্বর বেড়িবাঁধের যে নদী, তুরাগ নদী, এক নম্বর বেড়িবাঁধ তুরাগ নদী। অনেক সিমেন্টের জাহাজ এখানে, প্রিমিয়ার সিমেন্ট, শাহ সিমেন্ট, বিভিন্ন কোম্পানির জাহাজ দিয়ে এখানে নিয়ে আসে নদীপথে সিমেন্ট, তারপরে এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে ডিস্ট্রিবিউটর করে। বালুর জাহাজ বালু নিয়ে যাচ্ছে, বিভিন্ন নদী থেকে বালু ভরে আনে এইখানে, কন্ট্রাক্টরের কাছে আবার ওই বালু বিক্রি করে। জাহাজ ভরে বালু নিয়ে আসছে। বন্ধুরা, আমরা বেড়িবাঁধ মোচরে বামে চলে গেলে 1 নম্বর মাজার, আর ডানে চলে গেলে গাবতলি। ওই যে গাবতলি, মোহাম্মদপুর। হালকা হালকা ও ব্যাগে দিব ভাই। এই রাস্তাটা কোন দিকে আছে? হ্যাঁ হ্যাঁ, না না, এটা লালকুটির দিকে ঢুকেছে এই রাস্তাটা। হ্যাঁ, মনে হয় লালকুটি। এই হলো 1 নম্বর বেড়িবাঁধ নদী, এই তুরাগ নদী। গাবতলী, মোহাম্মদপুর, জীবন আগে। এদিকে অনেক সিমেন্টের জাহাজ আসে, শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, জাহাজে করে 1 নম্বরে এখানে চলে আসে। এইখান থেকে পরে ওরা গাড়িতে করে বিভিন্ন ওদের যে দোকানগুলো আছে ওইখানে মাল ডিস্ট্রিবিউটর করে। কারণ যদিও ঢাকার ভিতরে প্রচুর জ্যাম থাকে আর বড় গাড়ি দিনে চলাচল নিষেধ, তো যার কারণে নদীপথে 1 নম্বর চলে আসে। 1 নম্বর চলে আসে, তখন ছোট গাড়ি আছে, ছোট যে পিক আপ ট্রাকগুলো, ওগুলো দিয়ে তারা মাল বিভিন্ন দোকানে ডেলিভারি দিয়ে থাকে। এটাও সিস্টেম ভালো। আসলে নদীপথ কিন্তু বিশাল উপকার। আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করি, বাংলাদেশের যে খাল বিল নদীগুলো, এগুলো জীবন ধরে রাখা উচিত, জীবন জীবিকা এগুলো ধরে রাখা উচিত। কারণ খাল বিল না থাকলে বাংলাদেশের কোনো দামই থাকে না। কারণ গাড়ি পথ এখন এরকম হয়ে যেতেছে, প্রচুর জ্যাম, প্রচুর। কালকে আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছি। আমার যাত্রাবাড়ি থেকে মিরপুরে আসতে আমার মোটর সাইকেলে 6 ঘন্টা সময় লাগছে কালকে রাতে। আমি তো জানি না যে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবে। তো আমি তো আর জানতাম না, আমি তো ঢাকায় ছিলাম, দেশে ছিলাম। তো যার কারণে এই হলো তুরাগ নদী। বন্ধুরা, ওই গাবতলীর ব্রিজ দেখা যায়। তো দেশের বিভিন্ন জেলা থেকে ওনার নেতাকর্মীরা ওনাকে শুভেচ্ছা বিনিময় দিতে এসেছেন, যাতে ভালোই সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসুক। পরে আমি রাত্রে খবরে দেখলাম। তো অনেক কষ্ট হয়েছে আমার কালকে আসতে। আমি এক পর্যায়ে মোটর সাইকেল আবার ব্যাক করে 7 রাস্তা দিয়ে ঢুকিয়ে বিজয় সরণি দিয়ে আগারগা হয়ে 10 নম্বর হয়ে তারপর আমি এসেছি। বন্ধুরা, তো এই জন্য এই নদীপথগুলো বাঁচিয়ে রাখা উচিত, আমি যা মনে করি। কারণ নদীপথ থাকলে দেশের এটা একটা বাইপাস লেন বললেই চলে। আপনার নদীপথ আপনার গাড়ি পথে যেরকম দ্রুত আসতে পারবেন, নদীপথে কিন্তু এর চেয়ে আরও দ্রুত আসা যায়। কারণ এখন বাংলাদেশটা আমাদের এরকম হয়ে গেছে, গাড়ি কিন্তু কমবে না, দিনাদিন গাড়ি বাড়তেছে।
আর বাড়বে, এটাই সিস্টেম। ওইটা হলো গাবতলী ব্রিজ বন্ধুরা, যদিও নতুন আরেকটা করেছে পাশাপাশি, আবার কাজ চলতেছে, কাজও করতেছে। তবে গাবতলীটা কিন্তু বিশাল উন্নত করে ফেলেছে, বিশাল। হয়তো এখন দেখা যায় না, বোঝা যায় না, ভবিষ্যতে গাবতলীটা দেখবেন একটা অন্যরকম সোসাইটি হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি স্টপেজগুলো, গাড়ি যাওয়ার যে লেনগুলো এত উন্নত মানের করতেছে যা বলার বাইরে। তবে সাধারণ এখনই তো যেরকম বিগত 1-2 বছর আগে যেরকম ছিল এখন নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। তবে আরও 1-2 বছর গেলে এই এলাকাটা আরও চেঞ্জ হয়ে যাবে, যখন গাবতলীর বাস স্ট্যান্ডটা এই পারের থেকে সরায় আবার ওই আমিনবাজার ওদিকে নিয়ে যাবে, তখন যানজট মুক্ত গাবতলী থাকবে, তখন আবার ওই এলাকাটা জমজমাট হয়ে যাবে। এইসব ট্রাকগুলো সব এখন বন্ধ আছে, ওগুলো রাত্রে চলে। ইট, বালু, সিমেন্ট এগুলো ভাড়া মারে রাত্রে, এগুলো দিনে চলে না, যার কারণে এগুলো পার্কিং করে রেখে দিছি। আমরা এখন আছি মিরপুর বেড়িবাঁধ, ওই হলো গাবতলী চলে আসছি। শ্যামলী, বছিলা, সাভার। শ্যামলী দেখাইছে বামে, বছিলা, সাভার দেখাইছে হলো ডানে। আমরা ব্রিজের নিচ দিয়ে উঠে যাব। যদি শ্যামলী যাইতে চাই, কল্যাণপুর যাইতে চাই, তাহলে বামে চলে যাবে। আমরা সাভার যাব, তাই ব্রিজের নিচ দিয়ে ঢুকে যাব। এই বড় গাড়িটা গেল, তার পিছিয়ে পিছিয়ে। দৌড় মোড়, এটার নাম দিয়েছে দৌড় মোড়। বন্ধুরা আমরা এখন আছি গাবতলী ব্রিজের নিচে। বন্ধুরা কত সুন্দর, ওই দেখো বিভিন্ন জাহাজ মাল আনলোড করছে। যদিও আমরা গাড়িতে ব্রেক করতে পারতেছি না, ব্রেক করতে পারলে তোমাদেরকে দেখাতাম। এই দেখো ব্রিজের সাইডটা কত সুন্দর করেছে, ভাঙার আর কোনো সিস্টেম নাই। হেভি। এটা হলো মিরপুর গাবতলী যে বস্তিবাসী। বন্ধুরা আমরা দেখতে দেখতে গাবতলী ব্রিজের উপরে চলে আসছি। আমরা সরাসরি লেন দিয়ে ডানে দিয়ে যাব, বামে লোকাল লেন। বামে দিয়ে গেলে নদীর দৃশ্যটা দেখাইতে পারতাম, কিন্তু বামে লোকাল, আমরা ডানে দিয়ে যাব সরাসরি লেন। তবে আগে কিন্তু একটা ছিল, এরকম একটা ছিল, এক পাশটা যাইতেছে এক পাশটা আইতেছে, যার কারণে গাবতলী এই ব্রিজের উপরে বিশাল একটা জ্যাম থাকতো, বিশাল জ্যাম। আর এখন এটা কিন্তু 4 লেনের মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা দিয়ে লোকাল যাতায়াত করে, দুই পাশে দুইটা, মানে দুইটা দিয়ে লোকাল যাতায়াত করে, আর মাঝখানে যেটা ওটা সরাসরি, এটা কোনো ব্রেক নাই, একদম একটা নেই আপনার সিগন্যাল। আর বামের যে রোডটা ওইটা দিয়ে ব্রেক, লোকাল টাইম বাম, বামে যাওয়ার জন্য বামের লেনটা। আর সোজা লেনটা হচ্ছে সোজা, এটার কোনো ব্রেক নাই, আর এটার কোনো খরচ নাই, কাটা নাই। মানুষ পাবলিক যাতায়াতের জন্য শুধু ফুটওভার ব্রিজ আছে, ব্রিজ দিয়ে পাবলিক যাতায়াত করে। আমাদের গন্তব্যস্থান আজকে সাভার পল্লী বিদ্যুৎ, সাভার স্মৃতিসৌধ হয়ে আমরা ডানে ঢুকে যাব। এই যে এখানে ফুটওভার ব্রিজ দেওয়া পাবলিক পারাপারের জন্য। তবে এখন যে সিস্টেম করছে, পাবলিক এমনি ফুটওভার ব্রিজ ব্যবহার করবে, সব দিকে ব্লক করে দিছে, আর ব্লক দিয়ে হাইড করে দিছে, চাইলেও একটা ওঠা বা যাতায়াত করা সম্ভব না। হ্যাঁ, আর আগে তো মানে এরকম ছিল না, আরও লোকাল নর্মাল সিস্টেম ছিল, মাঝখানের ব্লকগুলো আরও নিচে ছিল, পাবলিক সহজে আসতে যেতে পারত। আর তাই এই দিকে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হওয়ার খবর পাওয়া যেত।
কারণ যদিও এটা একটা ঢাকার বাইপাস হাইওয়ে রোড, তো গাড়ি তো খুব টানে থাকে, হেভি টানে থাকে। বিশেষ করে হেনা পরিবহন, আনিফ পরিবহন, শ্যামলী পরিবহন, নাবিলা পরিবহন, এইগুলো খুব খুব টানে থাকে, খুব টানে, বড় গাড়ি না। তো যার কারণে এই উন্নত সিস্টেম করে দেওয়া, আশা করি এখন আর অ্যাক্সিডেন্টের ওরকম কোনো ভয় থাকবে না। এটা একটা পার হাউস, গাবতলীর থেকে বের হলেই গ্যাসে এটা পরিচালনা হয়, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন। এদিকে গাবতলী পার হলেই হাতের বামে এটা দেখতে পারবেন। এটা একটা ব্রিজ করতেছে, এটা দিয়ে মুসুরি কলা 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 কলাতলা মুসুরি কলা ওইদিকে যাওয়া যায়। এটা এখন যাতায়াত করে বাইপাস সড়ক দিয়ে, আবার হেমায়তপুর দিয়েও মুসুরি খোলা যাওয়া যায়। এইখান দিয়ে আরও শর্টকাট হয়, যদিও যানজট নাই, এদিক দিয়ে ভিতরে শর্টে যাওয়া যায়। আবার হেমায়তপুর দিয়ে তো খুব একটা যানজট সৃষ্টি হয়। যতক্ষণে এইখান থেকে হেমায়তপুর যাবে ততক্ষণে এইখান দিয়ে মুসুরি খোলা ঢুকে যাবে, এত শর্ট এই রাস্তাটা। হালকা এদিকে গাড়ি ক্রস করে, ও বাবা, এটা একটা কেমন গাড়ি ভাই! এই যে এটা আগুন জ্বালা দিছে নাকি মনে হয়, হ্যাঁ হ্যাঁ মনে হয় আগুন জ্বালা দিছিল নাকি, আপাতত ইঞ্জিন রেডি করছে। তবে আন্দোলনে তো অনেক গাড়িও ক্ষয়ক্ষতি হয়েছে না? এটা হচ্ছে শ্যামলী বাস স্টপেজ, সব শ্যামলী গাড়ি, অভাব নাই ভিতরে, বহুত গাড়ি, বহুত, মনে হয় কয়েকশো গাড়ি হবে এইখানে। আমরা বৈলাপুর চলে আসছি, বৈলাপুর ব্রিজ, মানিকগঞ্জ বাস স্টপেজ, মানিকগঞ্জ 46 কিলো মানিকগঞ্জ। কোনটা কার ছবি? আমরা তেল নিতে চলে আসলাম, ডিজেল। আমরা দেখতে দেখতে চলে আসছি বন্ধুরা হেমায়তপুর। মাঝখান দিয়ে হালকা একটু ব্রেক দিলাম, আমাদের গাড়িতে তেল নিলাম, এটা ছাড়া গাড়ি আবার চলে না। সেলফি টেকনিক্যাল, গাবতলী, নবীনগর, মানিকগঞ্জ, পাটুয়াডরি ঘাট, পাটুয়াডরি ঘাট পর্যন্ত তার লাস্ট স্টপেজ। বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলবাড়িয়া। কত সুন্দর একটা মসজিদ, সাভার মেন রোডের পাশেই। সাভার স্মৃতিসৌধ 12 কিলো, সাভার স্মৃতিসৌধ 12 কিলো। এটা হচ্ছে গাবতলী থেকে এই নদীটা আসে, সাভার নামা বাজার হয়ে যে নদীটা যায়, এটাই ওই নদীটা। সাভার ব্যাংক টাউন, সরাসরি লাইন মানিকগঞ্জ। আমরা এখন আছি সাভার ব্যাংক টাউন। ব্যাংক টাউন বাস স্ট্যান্ড। रोड আছে रोड দৌড়াইতে বুঝছেন
সাভার, সিআরপি, নয়ারহাট, এত জামকে বামের রোড তো পুরা খালি। হায় হায়, বামের রোড পুরা খালি। বারান বারান বারান। আমরা দেখতে দেখতে চলে আসছি সাভার বন্ধুরা। রানা প্লাজার ভবনটা কোনটা জানি ভাই? ও না, আমরা আসছি এনাম মেডিকেল। এনাম সামনে সামনে, এই যে এটা হচ্ছে এনাম মেডিকেল। আমরা চলে আসছি এনাম মেডিকেল। এনাম মেডিকেল পার করলাম বন্ধুরা, সাভার। ওই সাইডে ফুল জাম লাগে, ওই সাইডেও জাম, এই সাইডেও জাম। মসজিদটা কত সুন্দর। এই মডেলের মসজিদ সারা বাংলাদেশে অনেক আছে, অনেক। সৌদি আরবের স্টাইলের মসজিদ, খুব সুন্দর লাগে মসজিদের ডিজাইনটা দেখতে, কাবা শরীফের মতো ডিজাইন। চলে আসছি আমরা সাভার বাস স্ট্যান্ড। এই হলো রানা প্লাজা। এই যে রানা প্লাজা খালি রানা প্লাজা। এই সাভার ফুটওভার ব্রিজ, সাভার বাস স্ট্যান্ড। ফুটপাতে হকাররা বেচা কিনা করতেছে। ফুটপাত সব জায়গায়, ফুটপাত হকারের দখলেই থাকে, কিছু করার নাই। গরিব মানুষ কি করবে, তাও তো ব্যবসা করে খাইতেছে। ওই সাভার আন্দোলনের সময় বিল্ডিংয়ের গ্লাস টালাস সব ভাঙা, ছাত্র আন্দোলনের সময়। ছাত্র আন্দোলনটা আসলেই শেখ হাসিনা ভাবছিল যে আমি চালাইতেছি, আমি চালামু দেশ। ওরা ভাবতে পারে নাই যে ছাত্ররা এরকম একটা আন্দোলন করতে পারে। কারণ যেখানে জামায়াত পারে নাই, বিএনপি পারে নাই, অন্যান্য দল সংগঠন তারা পারে নাই, আরে ছাত্র কি করে সম্ভব? ছাত্রদের কাছেই সম্ভব। কারণ যখন ছাত্ররা ঢাকা থেকে আন্দোলন করা শুরু করলো, তখন কিন্তু এরা কোনো সমাধানের কোনো পন্থায় আসে নাই, বরঞ্চ ছাত্রদেরকে পুলিশ দিয়ে মার দেওয়া, পুলিশ দিয়ে মামলা দেওয়া, পুলিশ দিয়ে তাদেরকে হেনস্থা স্বীকার করা, ছাত্রদেরকে বহুভাবে লাঞ্ছিত করা। তারপর ছাত্রদেরকে বানাই দিল রাজাকারের বাচ্চা। এই তো আন্দোলন মূল শুরু হয়ে গেল যে আমরা যদি রাজাকারের বাচ্চা হই তাহলে আপনি কি? বাস্তবই তো। আরে এই ছাত্রদের ভিতরেই তো বহু ছাত্র আছে যে মুক্তিযুদ্ধের সন্তান, তার বাপ মুক্তিযোদ্ধা, তার দাদা মুক্তিযোদ্ধা, আর তার বাপ দাদারা দেশ স্বাধীন করে আজকে তারা হয়ে গেছে রাজাকারের বাচ্চা। এটা খুব মাইন্ড একটা বিষয় যে সাধারণ চোখে এই কথাটা দেখলে হয় না। কেন একটা দেশের প্রধানমন্ত্রী হইয়া, তখন তৎকালীন দেশের একজন প্রধানমন্ত্রী হইয়া উনি অশিক্ষিতের মতো একটা ভাষা এখানে উচ্চারণ করেছেন, রাজাকারের বাচ্চা বলে। তখন যদি ছাত্র রাজাকারের বাচ্চা হয় তাহলে তুই কি ছিলি? কথায় কথা আসে না। আসলেই আল্লাহ তাআলার একটা হিসাব আছে। আল্লাহ তাআলার কাছে
ধৈর্য সহ্যের একটা মেয়াফল আছে। আপনি যতই পাপ করবেন, এটারও কিন্তু পাপের শেষ হইতে হবে। আপনি যতই জালিমগিরি করবেন, জালিমেরই কিন্তু পতন হইতে হবে। কারণ আল্লাহ তাআলা সব সহ্য করতে পারে, একটা মানুষকে ঠকানো, একটা মানুষের সাথে মানুষ জালিয়াতি করা, এটা কখনো আল্লাহ সহ্য করে না। আর একটা মানুষকে যখন ঠকায়, তখন আল্লাহ তাআলা তার প্রতি যে রহমত, ওইটা কায়দা নিয়ে যায়। কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিসই বান্দাই হইল তার মানুষ। সে এত রূপ, এত মানে সব ধরনের সৌন্দর্য দিয়েই একটা মানুষ তৈরি করেছে। আর সেই মানুষকেই এভাবে ঠকানো, এটা আল্লাহ তাআলা সইতে পারে না। যার কারণে দেখেন, এই ছাত্র আন্দোলন দিয়েই এই আওয়ামী লীগের পতন করানো সম্ভব হইল। আর পতন করা সম্ভব হওয়ার পরেই তাদের যে মুখোশ, তারা এই বিগত 15-16 বছরে কি করলো, আস্তে 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 উন্মোচন হওয়া শুরু হয়ে গেল। আমি ভোট দিই নাই, তবে ভোটার হয়েছি। ওই বছর আমাকে ভোট দেওয়ার জন্য খুব আমাকে রিকোয়েস্ট করলো। যখন ফার্স্ট আওয়ামী লীগ আসে তখন আমি দেখলাম যে ভোটের ভাব ভালো না, ভোটের বাজার ভালো না, এখানে আওয়ামী লীগই আসবে। তখন আমি ফার্স্ট ভোটার। আর তখনই এই ফার্স্ট এই নৌকা আইসা একটানা এই যে বিগত 15-16 বছর তারা এই দখল করে খাইলো। হ্যাঁ, তো আমি আর ভোট দিলাম না। চিন্তা করলাম দিলেও আসবে, না দিলেও আসবে, কারণ দেখতেছি ভোট কেন্দ্রের যে অবস্থা। তো না দেওয়াতে দেখেন আর দিতে পারলাম না এই পর্যন্ত। তারপরে এই যে আওয়ামী লীগে চলে আসলো, ঠিক তাই। তারপরেও চতুর্থবারের মতো। তো চতুর্থবারের মতো লাস্টের পর্যায়ে কিন্তু বেশি দিন থাকতে পারে নাই, অল্প কিছুদিন, হয়তো 6 মাস 1 বছর লাস্টে দিয়েছিল। মানে 3 ট্রাম 15 বছর ফুল কাটাইছে। চতুর্থবারের মতো মনে হয় 1 বছর না 1 বছর না 1.5 বছর, মানে 16 বছরের মতো কাটাইছে। কিন্তু আমার কষ্ট হলো, আমার বাপ কিন্তু আওয়ামী লীগ করে, গ্রাম অঞ্চলের মানুষ, সরল সোজা মানুষ। কারণ তখন থেকেই তারা আওয়ামী লীগ করে। ভাই হালকা আমি বেরে করেন, ছাত্রগুলোর নিয়ে নেন, ঠিক আছে। যাই হোক, পরে আমি ঢাকায় কাজ করি। আমি তখন আওয়ামী লীগ আর বিএনপি একটা হইতেছিল, এই একটা আন্দোলন হইতেছিল। আওয়ামী লীগ আর বিএনপি একটা মারামারি হইতেছিল। তখন আমি আমার মোটরসাইকেল দিয়ে কাজে গেলাম। 1 নম্বর ওই যে লালকুড়ি কাজে গেছি। তো ওইখানে একটা মোচরে অনেকগুলা পুলিশ বসা, প্লাস অনেকগুলো লোক বসা, ওগুলো সব হচ্ছে। পরে আমার ব্রেক করাইলো, আমি খারাইলাম, কই যাবেন আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে ভাই আমি লালকুড়ি যাব। কোথা থেকে আসছেন? আমি বললাম মিরপুর 11 থেকে আসছি। কি করেন? আমি এসি ফ্রিজের কাজ করি, আমি একজন টেকনিশিয়ান। মানে আমার ব্যাগ চেক করলো, ব্যাগ চেক করে দেখলো আমার যন্ত্রপাতি, কাজের যন্ত্রপাতি। পরে মোবাইল দেখি। আমি কেন? মোবাইল চেক করবো। আমি কি, মোবাইলে তো কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা না, মোবাইল চেক দিব। তো উনি মোবাইল চেক দিল, আমার ফেসবুকে ঢুকলো, আমার ইউটিউব দেখলো, নাই ইউটিউব চ্যানেল নাই। ফেসবুকে ঢুকলো, ফেসবুকে ঢুকে দেখলো যে ওই আমরা কাজ করি, এসি ফ্রিজের কাজ করি। আমাদের একটা গ্রুপ আছে, বাংলাদেশ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন মালিক শ্রমিক কল্যাণ পরিষদের। আমি একজন মিরপুর উপকমিটির দপ্তর সম্পাদক। ওই হিসাবেই আমার কিছু ভিডিও অনেক সময় ছাড়া হয়। আমরা মিটিং করি ওই বিষয় নিয়ে, কাজের বিষয় নিয়ে আলোচনা নিয়ে। এই আর কিছু এমনি কিছু পাইল না। পরে যান, আমার এত খারাপ লাগলো যে আমি একটা এই দেশের নাগরিক হইয়া সে আমার মোবাইল চেক করে। আমরা কোন দেশে বসবাস করি? বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম সাভার স্মৃতিসৌধের কাছাকাছি, সাভার ক্যান্টনমেন্ট।
ওই পাশে সাভার ক্যান্টনমেন্টের গেট। যদি আমরা রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছি তো ওই পারের দৃশ্যগুলো দেখাইতে পারি না। এই পাশের দৃশ্যটা দেখেন, সাভারের সেনাবাহিনী একটা অফিস, মিলিটারি অফিস, পুলিশ। তো বন্ধুরা, পরে আমার মোবাইল চেক করার পরে আমার এত কষ্ট আর জিদ উঠলো যে আমরা কোন দেশে বসবাস করি। আমার মোবাইল চেক করে, আমি যদি পারতাম যে আমার ওইটাও চেক করাইতে যে দেখেন আমি হিন্দু না মুসলমান। হ্যাঁ, আমার এই পরিমাণ রাগ উঠছিল। আমি দেখলাম যে আমার রাগটা এখানে কন্ট্রোল না করলে এখানে আমি একটা বিপদে পড়ে যাব। কারণ এখানে আওয়ামী লীগের পোলাপান আছে, না হলো 1-200, আবার সাথে পুলিশ। একটা করে থাপ্পড় দিলে মনে করেন 200 পোলাপানে 200 থাপ্পড়। হ্যাঁ, এই আর কি। সাভার সেনাবাহিনী, এই সাভার সেনাবাহিনী গেট, ট্যাগ কামান লাগানো। ওই ঘটনার পরের থেকে আমি আওয়ামী লীগকে খুব ঘৃণা করি, খুবই ঘৃণা করি, যা বলার বাহিরে। কারণ স্বাধীন বাংলাদেশ, আমি এই দেশের সন্তান, আমার এই দেশে জন্ম, আমার এই দেশেই সব কিছু, ঘর বাড়ি ভিটা ব্যবসা প্রতিষ্ঠান সব এই দেশে। হ্যাঁ, আমার এই দেশেই জন্মস্থান, আমার দেশ, আমার সোনার বাংলাদেশ। এই দেশে যদি বসবাস করতে গিয়ে আমার মোবাইল চেক করব, আমার ওইটা চেক করব, এটা কোন দেশের নিয়ম শৃঙ্খলা? আমার তো এটা মাথায় কাজ করে না। সাভার ক্যান্টনমেন্টের সুন্দর একটা দৃশ্য। তো এই ঘটনার পরের থেকে আমি আওয়ামী লীগের মন থেকে ঘৃণা করি, একেবারে মন থেকে। আমি আমার বাবার সাথে ফোনের মাধ্যমে খুব জগা করলাম, বাবা আওয়ামী লীগকে সাপোর্ট করো, আজকে আওয়ামী লীগ আমার এইটা করছে। কই তাতে কি দেখলো তুই কোনো রাজনীতির লোকে জড়িত আছিস কিনা? আমি কি স্বাভাবিক, আমি থাকতেই পারি, আমার একটা বাক স্বাধীনতা আছে, আমি যে কোনো দলই সমর্থন করতে পারি। ভাই বামে সাভার স্মৃতিসৌধ চলে আসলাম বন্ধুরা। জামে পড়ে আছি সাভার স্মৃতিসৌধে। ওই প্রাইভেটের পিছিয়ে কারণ ওই সাভার স্মৃতিসৌধ, যদিও বামে ঢুকে যাচ্ছি, ডানে ঢুকে যাচ্ছি, দেখাইতে পারলাম না। ওই পারে বামে রয়ে গেল, আমরা ডানে ঢুকে গেলাম পল্লী বিদ্যুৎ। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম পল্লী বিদ্যুৎ আমাদের কাজের এরিয়াতে। কথাটা শেষ করতে পারলাম না, আবারও বলতেছি। তো আমার এই মোবাইল, আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যখন আমার মোবাইল চেক করে, ওই চেক করার পরে থেকে আমি আওয়ামী লীগের মন থেকে ঘৃণা করি। পরে আমার বাবার সাথে এক পর্যায়ে ঝগড়া হয়ে যায়। অনেক দিন আমার বাবার সাথে আমি কথা বলিনি এই বিষয়টা নিয়ে। যাই হোক, পরে কথা বলি, এখন তো বলতেই হয়, জন্মদাতা বিধানা। যাই হোক, পরে দেখলাম অনেক দিন পরেই এই ছাত্র আন্দোলন করতেছে। টিভি পত্রিকায় খবরে দেখতেছি, টিভিতে খবরে দেখি, প্রতিদিন দেখি। তো এক পর্যায়ে দেখি খবরটা এরকম একটা, মানে আন্দোলনটা এরকম একটা পর্যায়ে চলে গেছে যে জেলা ব্যক্তি সারা বাংলাদেশ একসাথে আন্দোলন হচ্ছে। তো দেখলাম এই আন্দোলন দমায় রাখা সম্ভব না। এই আন্দোলন এতে দেখা গেছে আওয়ামী লীগ সরকার পিছু হাঁটতে নামতে বাধ্য। আমাদের বন্ধুবান্ধব আছে, কলেজ ছাত্র,
তাদের সাথে যোগাযোগ করি, সাভার ক্যান্টনমেন্ট। তাদের সাথে যোগাযোগ করে বলি কী অবস্থা, পরকে আমরা 10 নম্বর অবস্থান নিতেছি। তো ওদের সাথে মাঝে মাঝে সময় দিতাম, আবার মাঝে মাঝে ওদের পানির ক্রেজ আমরা দিয়ে আসতাম। আমি কয়েকবারই পানির ক্রেজ দিয়ে আসছি, কয়েকবার। লাস্টের 3 তারিখে পানির ক্রেজ দিতে যায় আমি প্রায় খুবই অবস্থা আমার খারাপ হয়ে যায়, টিয়ার গ্যাসে এবং কি উপরে থেকে হেলিকপ্টারে সিডাগুলি মারতেছিল। আমি ওই দিন এত পরিমাণ ভয় পাইছি, আমার সাথে যে লোকটা গেছে সে গুলি খাইছে, তার এই কপালে চোখের নিচে গুলি লাগছে, এখনও তার শরীরে গুলি আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। তো তারপরে আর পানি দিতে যাওয়া হয় নাই। ওই দিনেই ওই গুলির ভয়ে আমি আর বাসা থেকে বের হইনি, আমার দোকানও ওরকম একটা খুলি নাই, বন্ধ। তারপরে তো শুনলাম শেখ হাসিনা পলায় গেছে, তারপরে একটু আনন্দ উল্লাস করলাম। তো এই যে স্বাধীনতাটা এখন যে আছে, এই স্বাধীনতাটা কিন্তু ছিল না। তো যাই হোক বন্ধুরা, মনে কিছু নেবেন না, ভিডিওর মাধ্যমে কিছু রাজনৈতিক কথা বলে ফেললাম, কারণ আমার খুব মনে কষ্ট লাগছে সেই দিন আমার মোবাইলটা চেক করার পরে। কারণ আমার মোবাইলে অনেক কিছু থাকতে পারে, আমার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, আমার মোবাইল কেন চেক করবে, তাই না? ঠিক আছে বন্ধুরা, সাভার পল্লী বিদ্যুৎ থেকে ভিডিওটা আজকের মতো এখানেই। অবশ্যই যদি ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে তোমরা জানাবে। যদিও আমি মোবাইল দিয়ে ভিডিও করি বন্ধুরা, হয়তো ওরকম ভালো করে ফোকাস করতে পারি না, ভিডিওটা শ্যুট করতে পারি না, কারণ বিভিন্ন জায়গায় কাজে যাই, আমার দোকানের পাশাপাশি কোম্পানির পার্মানেন্টলি একটা কাজ করে থাকি। ওই কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন এরিয়াতে ঘুরি, যার কারণে একটু ভিডিও করার সুযোগ পাই। বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এরকম ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদেরকে দিব, সে সুযোগ আমাকে করে দাও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো। আমরা বর্তমান আছি এই যে পল্লী বিদ্যুৎ চলে আসছি বন্ধুরা, সাভার পল্লী বিদ্যুৎ থেকে ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। আল্লাহ হাফেজ।